নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমেই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিও প্রকাশিত হয়নি। এর পিছনে একটি কারণ, সেটি হলো আমি আমার বেশ কিছু ব্যক্তিগত কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম, সময় একদম পাইনি যে ভিডিও তৈরি করব বা ভিডিও প্রকাশ করব। কারণ আপনারা জানেন যে আমাদের সাউথ কলকাতার গোল পার্কে নতুন একটি চেম্বার তৈরি হলো, সেই চেম্বারের বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। সেই চেম্বার কিন্তু এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার ওই চেম্বার বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত, এবং আমার যে বেলঘুরিয়ার চেম্বার রয়েছে সেটি সোম বুধ শুক্র বিকেল 5:30 থেকে রাত 9:30, এবং রবিবার সকাল 10:30 থেকে দুপুর 2:30, এবং মেচেদার চেম্বার প্রতি শনিবার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু চলছে। তো আজকে আমাদের ভিডিওর যে টপিকটি হলো ফাইব্রোমায়ালজিয়া। দেখুন, আপনি বা আপনার পরিবারের কেউ বা হয়তো আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই হয়তো দেখবেন যে এরকম সিমটমে সাফার করেন যে তারা সকালে যখন ঘুম থেকে উঠেন সারা শরীরে একটা আড়ষ্ট ভাব, মনে হচ্ছে যেন উঠতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সারাদিনই একটা ডিজিনেস বা ড্রাউজিনেস, একটা ঘুম ঘুম ভাব, একটা আলস্য যেন গ্রাস করছে। এর সাথে সাথে কিন্তু আরেকটা সমস্যা তাদের সাফার করেন, সেটি হচ্ছে একটা অদ্ভুত টেন্ডারনেস। বিভিন্ন জায়গাতে, শরীরে বিভিন্ন জায়গাতে যখনই তারা এরকম ভাবে প্রেস করছেন বা টাচ করছেন, দেখা যাচ্ছে মারাত্মকভাবে একটা টেন্ডার হয়ে আছে জায়গাগুলো। এরকম সমস্যায় যদি আপনি বা আপনার পরিচিত কেউ সাফার করেন, তাহলে মোস্ট প্রবাবলি তার যে সমস্যাটা সেটি হলো ফাইব্রোমায়ালজিয়া। তো আজকে আমাদের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব এই ফাইব্রোমায়ালজিয়ার কারণগুলো কি কি, সিমটমস গুলো কি কি, এবং অবশ্যই জানবো যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে আমরা এই যে ফাইব্রোমায়ালজিয়া এই রোগটির সাথে মোকাবিলা করতে পারবো। তবে যে ওষুধগুলো এখানে আলোচনা করা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি আপনাদের মনে হয় যে ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে কিন্তু সেগুলোকে সেবন করবেন। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করবেন। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে ফাইব্রোমায়ালজিয়া অর্থাৎ সারা শরীরে একটা অসহ্য ব্যথা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কি অ্যাকচুয়ালি কি? দেখুন, আমাদের যে বিভিন্ন ফাইব্রাস টিস্যু রয়েছে অর্থাৎ মাসল, লিগামেন্ট, টেন্ডন, এই যে ফাইব্রাস টিস্যুগুলো রয়েছে, এই ফাইব্রাস টিস্যুতেই কিন্তু মূল সমস্যাগুলো হয়। অর্থাৎ পেইনফুল ফাইব্রাস টিস্যু যখনই হয় তখনই আমরা এটাকে ফাইব্রোমায়ালজিয়া বলি। এর পিছনে কারণগুলো কি কি? দেখুন, এক্সাক্ট কারণ কিন্তু এখনো সঠিকভাবে বলা সম্ভব হয়নি, তবে বেশ কিছু কারণ দেখা গেছে যে এর পিছনে রয়েছে। তার মধ্যে এই যে কারণগুলো, এইগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তার মধ্যে একটি হচ্ছে জেনেটিক কজেস বা জেনেটিক কারণ, এবং আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বা এনভায়রনমেন্টাল কজেস অর্থাৎ বাহ্যিক বিভিন্ন কারণ। জেনেটিক কারণটা কি না, আমরা দেখেছি যে আমরা যখন চেম্বারেও আমরা পেশেন্ট দেখি বা ক্লিনিকে পেশেন্ট দেখি, তখন তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনাদের এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কি পরিবারের কারণ ছিল, অনেকেই কিন্তু বলেন হ্যাঁ ডাক্তারবাবু, আমার বাবার দিকে বা মায়ের দিকে অনেকেরই কিন্তু এরকম একটা সমস্যা কিন্তু ছিল বা আছে। অর্থাৎ জেনেটিক একটা প্রিডমিনেন্স কিন্তু অনেকের মধ্যে থাকে, অর্থাৎ তাদের পূর্বপুরুষদের মধ্যে যদি এই সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু পরবর্তী জেনারেশনের মধ্যেও কিন্তু সেটা প্রোপাগেট করতে পারে। এবার আসি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর ক্ষেত্রে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে অনেকগুলো কারণ আমরা দেখেছি যে এই ফাইব্রোমায়ালজিয়ার পিছনে দায়ী। তার মধ্যে একটি হচ্ছে ইনজুরি। যদি পুরনো কোনো ইনজুরি থাকে, অর্থাৎ কোনো ম্যাসিভ ইনজুরি হয়েছিল, হয়তো কোনোভাবে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কার অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল, তারপর থেকে দেখা গেছে ধীরে ধীরে এই যে ফাইব্রোমায়ালজিয়া বা বিভিন্ন যে জয়েন্ট পেইনস, টেন্ডারনেস ইত্যাদিগুলো বা ওভারঅল মাসল যে একটা পেইন, এগুলো কিন্তু ডেভেলপ করা শুরু হয়েছে। বা অনেক সময় আমরা দেখি যে অপারেশনের পরে কোনো একটা সার্জারি হয়েছে, এটা মেজর সার্জারি হয়েছে, মেজর সার্জারির পরে দেখা গেছে যে এই ফাইব্রোমায়ালজিয়া তাদের ধীরে ধীরে ডেভেলপ করেছে। এগুলো কিন্তু যখন আমরা পেশেন্টের সাথে কথা বলি, তার হিস্ট্রি নেই, তখন কিন্তু এগুলো আমরা জানতে পারি। এছাড়া আরেকটি কারণ, যে কারণটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমি আমার ক্লিনিকে যত পেশেন্ট দেখি এই ধরনের ফাইব্রোমায়ালজিয়ার সমস্যায় সাফার করছেন,
তাদের মধ্যে ম্যাক্সিমামেরই কিন্তু যখন আমরা তাদেরকে ডিটেল তাদের কেস হিস্ট্রি নিই তখন দেখা যায় যে একটা ইমোশনাল ফ্যাক্টরস, ইমোশনাল একটা ট্রমা কিন্তু তাদের মধ্যে কাজ করছে বা কাজ করেছে। অর্থাৎ সেটি বিভিন্ন ইমোশনাল ট্রমা বা ইমোশনাল ফ্যাক্টরস হতে পারে। হয়তো দেখা গেছে যে তাদের একটা কোনো পারিবারিক একটা সমস্যা রয়েছে বা ইকোনমিক একটা সমস্যা রয়েছে, যার জন্য তারা দীর্ঘদিন ওই সমস্যাটা নিয়ে ক্যারি অন করছেন, সমস্যাটাকে সঙ্গে তারা মোকাবেলা করছেন। তারপর থেকে দেখা গেছে আস্তে আস্তে কিন্তু এইভাবে একটা ফাইব্রোমায়ালজিয়া বা ওভারঅল যে পেইন বা সোরনেস এগুলো শরীরে ডেভেলপ করেছে। এবার আসি যে এই ফাইব্রোমায়ালজিয়ার সিমটমস গুলো কি কি, অর্থাৎ ফাইব্রোমায়ালজিয়া যারা সাফার করেন তাদের মধ্যে কি কি লক্ষণ মূলত দেখা যায়। প্রথমেই যেটা বলবো সেটি হলো মাসল অ্যান্ড জয়েন্ট স্টিফনেস, অর্থাৎ শরীরে যে মাসল গুলো রয়েছে বা বিভিন্ন যে জয়েন্ট গুলো রয়েছে, সেটা আমাদের হিপ জয়েন্ট হতে পারে, নি জয়েন্ট হতে পারে, বা বিভিন্ন স্মল জয়েন্টস হতে পারে, হাতের আঙুল, পায়ের আঙুল এগুলো হতে পারে, বা আমাদের যে ঘাড় বা নেকের যে আমাদের সার্ভাইকাল জয়েন্ট রয়েছে সেখানে সেটা হতে পারে। বিভিন্ন জয়েন্টের মধ্যে একটা স্টিফনেস, অর্থাৎ জয়েন্ট মুভ করতে গেলে মনে হচ্ছে যেন প্রচন্ড ব্যথা করছে, এই ধরনের সমস্যায় কিন্তু পেশেন্ট সাফার করতে আমরা দেখেছি। এছাড়া আরেকটি সিমটম, সেটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্ডারনেস টু টাচ, অর্থাৎ যখনই কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা টাচ করছি, বলছি যে আচ্ছা বলুন তো এইখানটা আপনার ব্যথা আছে, বলছে হ্যাঁ ডাক্তারবাবু প্রচন্ড ব্যথা রয়েছে, বা এরকম কোনো জায়গায় ব্যথা রয়েছে, বা পেশেন্ট অনেক সময় নিজেও এসে বলেন ডাক্তারবাবু জানেন তো ওভারঅল তো ব্যথা রয়েছে, কিন্তু কিছু কিছু পয়েন্টে প্রচন্ড মারাত্মক টেন্ডারনেস রয়েছে, মানুষ যেন ওই জায়গাটা ধরলে পরে একদম আটকে উঠছে, এরকম একটা সমস্যা। অর্থাৎ টেন্ডারনেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে। এছাড়া আরেকটি সিমটমস যেটি বেশিরভাগ পেশেন্টই আমাদের কাছে এসে বলেন, সেটা হচ্ছে শরীরের যে হাত এবং পা, অর্থাৎ দুটো যে এক্সট্রিমিটিস রয়েছে সেখানে একটা টিংলিং এবং নামনেস, অর্থাৎ একটা ঝিনঝিনে ভাব এবং একটা অবশ ভাব। এরকম পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু যখনই কোনো একটা কিছু ধরতে যাচ্ছি ঠিকমতো ধরতে পারছি না, গ্রিপ করতে পারছি না, অনেক সময় হাত থেকে পড়েও যাচ্ছে এবং অদ্ভুত একটা ঝিনঝিন ঝিনঝিন করছে সারা শরীরে। যখন একটু কাজকর্ম করছি তখন মনে হচ্ছে যেন একটু ঠিক থাকছি, তারপরে যখনই রেস্ট নিচ্ছি ওই আবার ওই ঝিনঝিনে এবং অবশ ভাবটা চলে আসছে। এটাও কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা সিমটম। এছাড়া মেন্টাল বিভিন্ন সমস্যাও কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়ার সাথে অ্যাসোসিয়েট থাকে। যেরকম এই ফাইব্রোমায়ালজিয়া যারা সাফার করেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কিছু চিন্তা করতে, কোনো কিছু ডিসিশন নিতে তাদের মধ্যে কিন্তু একটা হেজিটেশন তৈরি হয়, তাদের মধ্যে একটা ডিফিকাল্টিস তৈরি হয়, খুব ডিপ চিন্তা তারা করতে পারেন না। বা অনেক সময় আমরা দেখেছি যে ইম্পেয়ারমেন্ট অফ মেমোরি, মানে কোনো কিছু মনে রাখার ক্ষেত্রেও কিন্তু তাদের বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হয়। যখন পেশেন্টদের সাথে আমরা কথা বলি এই সমস্যার সাথে অ্যাসোসিয়েট কি কি প্রবলেম রয়েছে, তখন তারা কিন্তু এই সমস্যাগুলোর কথা আমাদেরকে বলেন, প্রায়শই বলেন। এছাড়া এই ধরনের ফাইব্রোমায়ালজিয়া যারা সাফার করেন তাদের মধ্যে আরেকটা সমস্যা আমরা দেখি যে পেশেন্ট প্রচন্ড সেন্সিটিভ হয়ে ওঠেন, অর্থাৎ যে কোনো ধরনের এক্সটার্নাল স্টিমুলির প্রতি, যেরকম ধরুন তীব্র লাইট বা ধরুন প্রচন্ড জোরে নয়েজ হচ্ছে বা আওয়াজ হচ্ছে বা সাউন্ড হচ্ছে, এই ধরনের যে এক্সটার্নাল স্টিমুলির প্রতি প্রচন্ড সেন্সিটিভ হয়ে ওঠেন, কোনোভাবেই তীব্র আলো তারা নিতে পারেন না, জোরে আওয়াজ তারা নিতে পারেন না। এই যে সেন্সিটিভিটি, এটাও কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। এছাড়া ফাইব্রোমায়ালজিয়া যারা সাফার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে বিভিন্ন ডাইজেস্টিভ ট্রাবল। তাদের মধ্যে মূলত আমরা যে দুটো সমস্যা দেখতে পাই পেশেন্টদের মধ্যে, তার মধ্যে একটি হলো কনস্টিপেশন এবং আরেকটি হলো ব্লোটিং সেন্সেশন, অর্থাৎ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, ঠিকমতো স্টুল না হওয়া, একদিন দুদিন ছাড়া ছাড়া স্টুল হওয়া, খুব হার্ড স্টুল হওয়া ইত্যাদি সমস্যা যেরকম থাকে, সেরকম পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু একটু খেলেই মনে হয় যেন অনেক খেয়ে ফেলেছি, পেট পুরো ভার হয়ে রয়েছে। এই সমস্যাটা কিন্তু যদি এর সাথে কিন্তু এই যে মাসল স্টিফনেস, মাসল টেন্ডারনেস, জয়েন্ট পেন এগুলো অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র ডাইজেস্টিভ প্রবলেম নয়, এটা কিন্তু ফাইব্রোমায়ালজিয়ার একটা সিমটম হিসেবে আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা জানলাম যে এই ফাইব্রোমায়ালজিয়ার মূল কারণগুলো কি কি এবং কি কি লক্ষণ নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, এবং এইবারে আমরা জানবো যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে আমরা এই যে ফাইব্রোমায়ালজিয়ার বিভিন্ন সমস্যাগুলো এগুলোকে সমাধান করতে পারবো। এক্ষেত্রে প্রথমেই যে ওষুধটির কথা আমি বলবো সেই ওষুধটির নাম হলো রাস্টক্স 30। এই রাস্টক্স 30 কখন পেশেন্টদেরকে আমরা দেই বা আমরা দেওয়া যেতে পারে, যেখানে পেশেন্টদের প্রচন্ড মর্নিং স্টিফনেস থাকে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে কিছুতেই তারা ঠিক মতো হাঁটাচলা করতে পারছেন না, শরীরে অদ্ভুত একটা আড়ষ্ট ভাব, কিছুক্ষণ হাঁটাচলা করলে বা একটু কাজকর্ম করলে আস্তে আস্তে এই যে স্টিফনেসটা এটা কমতে শুরু করে, কিন্তু থেকে যায়, একদম যে কমে যায় এরকম না, তবে সকালে ঘুম থেকে ওঠার পরে যে মারাত্মক স্টিফনেস বা জয়েন্ট পেনটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে আসে।
অর্থাৎ রেস্টে অগ্রাভেশন হচ্ছে, অর্থাৎ পেশেন্ট যখনই বিশ্রাম করছে, 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রামে আছে, তারপরেই পেশেন্টের কিন্তু এই যে সমস্যাগুলো এগুলো বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অর্থাৎ এই রাস্টক্স ওষুধটি খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আমরা রাস্টক্সের 30 পাওয়ার ইউজ করি এবং আমরা দেখেছি এই 30 পাওয়ারই ম্যাক্সিমাম আমরা রেজাল্ট পেয়েছি। কিভাবে খেতে হয়? প্রথম থেকে আমরা পেশেন্টকে এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে অথবা ডাইরেক্ট জিভে দিয়ে খেতে বলি দিনে 2 বার করে। মোটামুটি 15 দিন 20 দিন এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই যে সমস্যাগুলো অনেকটা কমে এসছে, পেশেন্ট অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে দিনে 1 বার করে আরো 15-20 দিন অর্থাৎ 1 মাস এইভাবে খাবার পরে যখন আবার আমরা পেশেন্টদের একটা রিভিউ নিই, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টদের কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কমে আসে। সেক্ষেত্রে আমরা রাস্টক্স 30 ওষুধটিকে পরবর্তীকালে 2 দিন অন্তর বা সপ্তাহে 2 বার এইভাবে আরো 1-2 মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি এই যে ফাইব্রোমায়ালজিয়ার যে সমস্যাগুলো, বিশেষ করে মর্নিং স্টিফনেস, এটা কিন্তু সম্পূর্ণরূপেই সেরে যায়। এরপরে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো ব্রায়োনিয়া অ্যালবা 200। এক্ষেত্রে এরকম সিমটমস আমরা পাই যে পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু একদম মুভমেন্ট করতে পারছি না, জয়েন্ট যখনই মুভ করতে যাচ্ছি তখনই মারাত্মক ব্যথা হচ্ছে, রেস্টে যখন থাকছি তখন অনেকটা বেটার ফিল করছি। এছাড়া এর সাথে কিন্তু পেশেন্টদের একটা কনস্টিপেশনের প্রবলেমও থাকে। এই সমস্যা যদি পেশেন্টদের মধ্যে থাকে তাহলে আমরা এই ব্রায়োনিয়া অ্যালবা 200 এই ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। প্রথম থেকে পেশেন্টদেরকে এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে দিয়ে আমরা পেশেন্টকে খেতে বলি দিনে 1 বার করে। মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই সমস্যাগুলো অনেকটা কমে এসছে, পেশেন্ট অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে 1 দিন বা 2 দিন অন্তর এইভাবে যদি মোটামুটি মাসখানেক বা মাস দেড়েক কন্টিনিউ করানো যায়, তাহলে আমরা দেখেছি এই যে ফাইব্রোমায়ালজিয়ার বিভিন্ন যে সিমটমস গুলো যেগুলো এই ব্রায়োনিয়া 200 এর সঙ্গে ম্যাচ করছে, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। এরপরে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো জেলসেমিয়াম 6। এই জেলসেমিয়াম 6 সে ধরনের পেশেন্টকেই আমরা রেকমেন্ড করি বা প্রেসক্রাইব করি যাদের দেখা যায় যে এই যে জয়েন্ট পেইন বা জয়েন্ট সোরনেস বা পেইন টেন্ডারনেস এর সাথে প্রচন্ড ড্রাউজিনেস এবং ডিজিনেস থাকছে, অর্থাৎ সবসময় যেন একটা ঘুম ঘুম ভাব, সারাদিনে যে কাজকর্ম করছেন সেটাও কিন্তু ঠিক মতো করতে পারছেন না, মানুষ যেন এক্ষুনি ঘুমিয়ে পড়লে ভালো হয়। দিনের বিভিন্ন সময় দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা অদ্ভুত ঘুম ঘুম ভাব এসে যাচ্ছে। এই যে ড্রাউজিনেস এবং ডিজিনেস, এই সিমটমগুলো যদি খুব প্রমিনেন্ট হয়, তাহলে আমরা এই জেলসেমিয়াম 6 দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই। কিভাবে খেতে হয়? এই ওষুধটিও 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে প্রথম থেকে আমরা দিনে 2 বার করে পেশেন্টকে খেতে বলি। মোটামুটি দিন 10 খাবার পরে যদি দেখা যায় যে এই সমস্যাগুলো অনেকটা কমে এসছে, তাহলে এই একই ওষুধকে দিনে 1 বার করে আরো মোটামুটি 15-20 দিন বা 1 মাস এইভাবে কন্টিনিউ করালে আমরা দেখেছি যে এই যে ফাইব্রোমায়ালজিয়া উইথ ডিজিনেস এন্ড ড্রাউজিনেস, এই সমস্যাটা কিন্তু প্রায় সম্পূর্ণরূপে সেরে যায়। এরপরের যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি সেক্ষেত্রেই ভালো কাজ করে যেখানে পেশেন্টের একটা রিসেন্ট কোনো অপারেশন বা সার্জারি হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়া ডেভেলপ করা শুরু হয়েছে। এক্ষেত্রে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো বেলিস্পার 30। এই বেলিস্পার 30 ওষুধটি 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে প্রথম দিকে আমরা পেশেন্টদেরকে দিনে 2 বার করে খেতে বলি। মোটামুটি 15 দিন খাবার পরে যদি দেখা যায় যে এই সমস্যাটা অনেকটা কমে এসছে, পেশেন্ট অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে দিনে 1 বার করে আরো মোটামুটি 15-20 দিন বা ম্যাক্সিমাম 1 মাস এইভাবে যদি কন্টিনিউ করানো যায়, তাহলে আমরা দেখেছি রিসেন্ট যে সার্জারি বা অপারেশনের পরে ডেভেলপ করা যে ফাইব্রোমায়ালজিয়া, এটা কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। তবে এক্ষেত্রে কিন্তু বেলিস্পার এই যে ওষুধটির কথা বললাম, এটা শুধুমাত্র যে অপারেশনের পরেই দেওয়া যাবে এরকম নয়, যদি কোনো রিসেন্ট ইনজুরির হিস্ট্রিও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বেলিস্পার 30 দিয়ে খুব ভালো রেজাল্ট পাই। আর যদি এই ইনজুরি বা এই যে অপারেশনের যে ঘটনাটা, এটা যদি অনেক ক্রনিক হয়, পুরনো হয়, তারপর থেকে পেশেন্ট হয়তো এই ফাইব্রোমায়ালজিয়া ডেভেলপ করেছে দীর্ঘদিন ধরে, এরকম পেশেন্ট আমরা পাই যারা বলেন যে ডাক্তারবাবু হ্যাঁ আমাদের 1 বছর বা 2 বছর আগে একটা অপারেশন হয়েছিল বা একটা ইনজুরি হয়েছিল বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়াটা ডেভেলপ করেছে। অনেকের ক্ষেত্রে আবার 2-3 বছর পুরনো হিস্ট্রিও থাকে। সেক্ষেত্রে আমরা যে ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই সেই ওষুধটির নাম হলো রুটা জি বা রুটা গ্র্যাভিউলেন্স 200। কিভাবে খেতে হয়? এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে প্রথম দিকে আমরা পেশেন্টকে দিনে 1 বার বা অনেক সময় 1 দিন ছাড়া ছাড়াও খেতে বলি। মোটামুটি 15 দিন বা 20 দিন এইভাবে খাবার পরে যদি পেশেন্ট অনেকটা বেটার ফিল করেন, পেশেন্ট অনেকটা ভালো বোধ করেন, তাহলে এই একই ওষুধকে সপ্তাহে 2 বার বা 2 দিন অন্তর এইভাবে আরো মোটামুটি 1 মাস এইভাবে কন্টিনিউ করালে আমরা দেখেছি এই যে পুরনো একটা হিস্ট্রি অফ ইনজুরি বা সার্জারি এগুলো যদি থাকে এবং তারপর থেকে যদি ফাইব্রোমায়ালজিয়া ডেভেলপ করে, তাহলে এই সমস্যাটা কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায়। এরপরে আরেকটি ওষুধের কথা বলবো, সেই ওষুধটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম 200। এই ওষুধটি কিন্তু বিশেষ করে যাদের ফাইব্রোমায়ালজিয়া থাকে তার সাথে বিভিন্ন মেন্টাল ইরিটেবিলিটি থাকে, অর্থাৎ ঠিকমতো চিন্তা ভাবনা করতে পারছেন না, চিন্তা ভাবনার বিভিন্ন সমস্যা হচ্ছে,
কিন্তু প্রচন্ড একটা ইরিটেবিলিটি, অর্থাৎ কোনো কিছুই যেন ঠিক মতো করতে ভালো লাগছে না। একটা কাজ শুরু করছেন, মনে হচ্ছে যেন তারপরে অন্য একটা কাজ করবেন, একটা কাজে বেশিক্ষণ মন লাগছে না। একটা ইরিটেবিলিটি কিন্তু তাদের, এই যে মেন্টাল ইরিটেবিলিটি এবং তার সাথে ফিজিক্যাল ইরিটেবিলিটি, এটাও সঙ্গে সঙ্গে থাকছে। এক্ষেত্রে কিন্তু আমরা এই আর্সেনিকাম অ্যালবাম 200 এই ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। কিভাবে খেতে হয়? এই ওষুধটি খুব বেশি রিপিট আমরা এক্ষেত্রে করি না। আমরা প্রথম দিকে পেশেন্টকে 2টো ডোজ দেওয়া হয় আর্সেনিকাম অ্যালবাম 200 এর। 2টো ডোজ দিয়ে আমরা পেশেন্টকে একটু ওয়েট করতে বলি। মোটামুটি 15-20 দিন পরে যদি দেখা যায় যে পেশেন্ট একটা বেটার ফিল করছেন, তাহলে এই ওষুধটিকে আরো এরকম একটা বা 2টো ডোজ দিই। অর্থাৎ প্রথম দিকে আমরা মাসে এরকম 2টো বা 3টে ডোজ, তার পরবর্তীকালে হয়তো মাসে একটা ডোজ, এইভাবে একটু কন্টিনিউ করালে, অর্থাৎ 1 মাস 2 মাস বা 3 মাস কন্টিনিউ করালে আমরা দেখেছি যাদের এই ফাইব্রোমাইলজিয়ার সমস্যা রয়েছে, তার সাথে এই যে ইরিটেবিলিটি, মেন্টাল এবং ফিজিক্যাল ইরিটেবিলিটি রয়েছে, এই সমস্যাটা কিন্তু খুব সুন্দরভাবেই সেরে যায়। তাহলে মোটামুটি এই যে ওষুধগুলো, এই ওষুধগুলোই কিন্তু আমরা দেখেছি এই ফাইব্রোমাইলজিয়ার সমস্যা বা বিভিন্ন যে সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, সেগুলোকে সমাধান করতে খুব সুন্দরভাবে কাজ করে। তাহলে আশা করি আপনাদের এই যে ফাইব্রোমাইলজিয়া, এই যে ডিজিজটা, এই ডিজিজটা সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হলো। ডিজিজটা কেন হয়, ডিজিজটার কি কি সিমটমস রয়েছে এবং কি কি ওষুধ রয়েছে। তবে এক্ষেত্রে আমরা বলি যে যাদের ফাইব্রোমাইলজিয়া সাফার করছেন তাদের কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ ইজ মাস্ট। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, মেন্টাল হ্যাপিনেস তাদেরকে ডেভেলপ করাতে হবে। বিভিন্ন কাজকর্ম করুন, আপনার ভালো লাগার কাজকর্মগুলো করুন, যাতে আপনি মেন্টালি অনেকটা হ্যাপি থাকেন। কারণ যতই আপনি মানসিকভাবে ডিপ্রেস কন্ডিশনে থাকবেন, খুব বেশি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হয়, তাহলে কিন্তু এই ফাইব্রোমাইলজিয়া শুধু ওষুধ দিয়ে সমাধান করা একটু সমস্যাই হয়ে যায়। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে আরেকবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি এই যে নির্দিষ্ট টপিকসটা, এই টপিক সম্বন্ধে যদি আপনাদের নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে, সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আপাতত এত অবধি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।